আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে খুব সংক্ষেপ ছোট একটি ভিডিও করব, ছোট একটা ক্লাস। যদিও জুমে অনেক ট্রাই করলাম, কিন্তু জুমে আপনারা পড়াশোনার বিধিব্যস্ততার কারণে হয়তো বা উপস্থিত হচ্ছিলেন না, যে কারণে ক্লাসটা রেকর্ড করে দিতেই হলো বাধ্যতামূলক। তো কথা না বাড়িয়ে আলোচনা একদম শুরু করা যাক। আপনারা হেডলাইন দেখেও হয়তো বা সম্ভবত কিছুটা আজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়টা কী। আলোচনার বিষয়টা হলো আপনারা কিভাবে খাতায় উপস্থাপন করলে যথাযথ মার্ক পাবেন, আর কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলে অবশ্যই মার্ক পাবেন। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম কথা হলো সতর্কতার সাথে রোল নাম্বার, বিষয় কোড তথা ওএমআর শিটের পূরণ করা। ওএমআর শিটের উপরে আপনার বিভাগের নাম থাকবে, সেখানে নিজের বিভাগের নাম দিবেন। যেখানে আপনার জন্মস্থান বিভাগ সেই বিভাগের নাম, আপনি যে বিভাগে পরীক্ষা দিচ্ছেন সেই বিভাগের নাম নয়। আপনার জন্মস্থান বিভাগ আর আপনার পরীক্ষার কেন্দ্র বিভাগ যদি একই হয় তাহলে একই দিবেন, ঠিক আছে। তারপরে অবশ্যই রোল নাম্বারটা পূরণ করবেন ভালোভাবে, সতর্কতার সাথে। রেজিস্ট্রেশন নাম্বার সতর্কতার সাথে পূরণ করবেন। তারপরে আরও যে রেজিস্ট্রেশন তো নাই সাধারণত, তারপরে বিষয় কোড, প্রশ্নপত্রের কোডটা সাধারণত প্রশ্ন দেওয়ার পরে প্রশ্নপত্রের কোডটা পূরণ করবেন। আর এটা সবাই আমরা জানি, বিষয় সহকারের জন্য 330 আর প্রভাষকের জন্য 429। এটা সমস্যা হয় না সাধারণত, যেটা বিষয় কোড, ঠিক আছে। তারপরে আমাদের 2 নম্বরে হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কীভাবে অ্যান্সার করবো বা স্যার কীভাবে কোশ্চেন করবো। সেটা অ্যান্সারটা এভাবে লিখবেন। বাংলায় লেখার ক্ষেত্রে বামে মার্জিন দিতে হবে এবং আরবি লেখার ক্ষেত্রে ডানে মার্জিন দিতে হবে। কাজেই আপনি কোরআন এবং হাদিসের জন্য কতটুকু লিখবেন সেইভাবে মার্জিন করবেন। 5 পেজ বা 7 পেজ বা 10 পেজ মার্জিন করে রাখবেন কোরআন এবং হাদিস অংশের জন্য। আর আরবি সাহিত্যের জন্য যেটুকু অ্যান্সার করবেন সেটুকুর জন্য ডানে মার্জিন করতে হবে। অথবা অনেকে আপনি শুরুতে এরকমও করতে পারেন, খাতা ভাঁজ করে লিখতে পারেন, সব শেষে যাতে মার্জিন করতে পারবেন। কিন্তু শেষে মার্জিন করাটা অনেক রিস্ক হয়ে যায়, যদি ভুলে যান তাহলে অবশ্যই মার্জিন করতে হবে, খাতা কিন্তু মার্জিন করতেই হবে। তো আবার অনেকেই 4 পাশে মার্জিন করেন, না 4 পাশে মার্জিন করা যাবে না, শুধুমাত্র বাম আর উপরের সাইডে করবেন, বাম সাইড করবেন। অথবা আরবির ক্ষেত্রে উপরের সাইড এবং ডান সাইড মার্জিন দিতে হবে। তারপরে 3 নম্বরে অবশ্যই কালো বল পয়েন্ট ইউজ করবেন। কালো বল পয়েন্ট দ্বারা লিখবেন, জেল পেন দ্বারা লিখবেন না, জেল পেন দ্বারা লিখলে লেখাটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তারপরে 4 নম্বরে পরীক্ষার হলের স্যারদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে, কারণ অনেক সময় পরীক্ষার স্যাররা যদি ভালো আচরণ করেন পরীক্ষার স্যারদের সঙ্গে, অনেক সময় আপনার পরীক্ষাটা সহজে লাঘব করে দেন। এপাশ ওপাশ আপনার আশেপাশে ভালো মেধাবী স্টুডেন্ট থাকলে তাদের থেকে দেখতেও পারবেন, যদি আপনারা স্যারদের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন। হতে পারে সেখানকার হলের গার্ড আপনার থেকেও বয়সে কম হতে পারে, আপনার থেকেও কম এজের হতে পারে, অনেকেই স্টুডেন্ট হতে পারে, অনার্স লাইফের স্টুডেন্ট আছে যারা আপনার স্যার, তখন স্যার হিসেবে সম্বোধন করবেন, আপনাকে অনেকভাবে হেল্প করতে পারলে করবেন, ঠিক আছে। কিন্তু কখনোই কোনোভাবে খারাপ আচরণ করবেন না। 5 নম্বরে কোরআন, হাদিস, ফিকহ অথবা আরবি সাহিত্যে বা দ্বিতীয় পত্রে যে অংশের প্রশ্ন সহজ মনে হয় তা আগে লেখা। অবশ্যই যে প্রশ্ন আপনার সহজ মনে হবে সেই অংশ থেকেই অ্যান্সার করবেন। কোরআন অংশ থেকে যদি অ্যান্সার করেন তাহলে কোরআনের ফার্স্টে অনুবাদ শুরু করবেন, তারপরে 2টা প্রশ্ন শর্ট কোশ্চেন লিখবেন, তারপরে হচ্ছে আপনার তাহকিক লিখবেন। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে অ্যান্সার করবেন। যদি আপনি মনে করেন যে আমি ফিকহ অংশ ভালো পারি, তাহলে ফিকহ অংশের অ্যান্সারই করেন, ফিকহ অংশের 2টা প্রশ্নেরই অ্যান্সার আগে শেষ করবেন। মানে যে টপিকটা ধরবেন, যে বিভাগটা ধরবেন, 5টা বিভাগে আমরা ভাগ করি, কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম, আরবি দ্বিতীয়। 5টা বিভাগের মধ্যে যেই বিভাগে আপনি অ্যান্সার শুরু করবেন সেই বিভাগটাই আগে অ্যান্সার শেষ করবেন, তারপরে অন্য বিভাগে হাত দিবেন। এভাবে করবেন না যে আরবি প্রথম পত্রে একটা লিখলেন, আরবি দ্বিতীয় পত্রে একটা লিখলেন, আবার কোরআনের একটা লিখলেন, ফিকার একটা লিখলেন, আবার ফিকার অংশ একটা লিখলেন, ফির কোরআন লিখলেন, ফির হাদিস লিখলেন। এভাবে বারবার পুনরায় বিভাগ চেঞ্জ করবেন না। এগুলো স্যারদের জন্য অনেক প্রকার অমনোযোগের একটা ব্যাপার থাকে, স্যার ইচ্ছা করলে আপনার খাতা কেটে দিতে পারে। তারপরে 6 নম্বরে সিগনেচার তথা স্বাক্ষর যেন মিল থাকে। স্বাক্ষর আপনি অ্যাডমিট কার্ডে যে সিগনেচার করেছেন সেই সিগনেচারের সঙ্গে যেন সিগনেচার মিল থাকে। সিগনেচার মিল না থাকলে, স্বাক্ষরে মিল না থাকলে আপনার খাতা বাতিল বলে গণ্য হবে। আপনি পরীক্ষা দেননি বা আপনার খাতা পরীক্ষা আপনি প্রক্সি দিয়েছেন এই বলে আপনার খাতাকে বাতিল করে দিবে। তারপরে পরের নাম্বারটা হচ্ছে, আপনাকে অবশ্যই পরিপূর্ণ মার্কের জন্য কোরআন হাদিসের ফিকার প্রশ্নের ক্ষেত্রে উৎস উপস্থাপনা, ভূমিকা, উচ্চ প্রসঙ্গ, ভূমিকা, উপস্থাপনা এগুলো ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা উচিত যদি আপনি পরিপূর্ণ মার্ক পেতে চান। অবশ্যই কোরআন, হাদিস এবং ফিকহ অংশের জন্য উৎস, প্রসঙ্গ, ভূমিকা এগুলো লিখতেই হবে বাধ্যতামূলক। কিন্তু আপনি আরবি সাহিত্যের অনুবাদের জন্য বা আরবি সাহিত্যের অনুবাদের জন্য আপনাকে না লিখলেও চলবে, সমস্যা নেই, শুধু সরাসরি অনুবাদ লিখলেই হবে। তারপরে চলে আসেন কীভাবে খাতাটাতে আপনি অ্যান্সার লিখবেন। আল জওয়াবু আন সওয়ালুল আউয়াল, সওয়ালুল সানি, সওয়ালুল রাবি, সওয়ালুল, এভাবে আপনি
প্রশ্ন অ্যান্সারগুলো লিখবেন। যদি আলিফ থাকে তাহলে লিখবেন আল জওয়াব মানে সওয়ালুল আলিফ, আউয়ালুল আলিফ, আলিফ লিখবেন, পরে আলিফ লিখে ব্র্যাকেটের মধ্যে রাখবেন। আর অবশ্যই উত্তরপত্রের মাঝামাঝিতে কত নম্বর প্রশ্ন লিখতেছেন তা উল্লেখ করবেন। মানে অবশ্যই একদম খাতার মাঝামাঝিতে, দেখেন আমি যেভাবে ডিসপ্লের মাঝামাঝিতে লেখাটা উপস্থাপন করেছি ঠিক এইভাবে আল জওয়াব মানে সওয়াল এই কথাটা লেখা উপস্থাপন করা। সম্ভব যদি হয় তাহলে নীল কালার কলম দিয়ে আন্ডারলাইন করতে পারবেন বা আন্ডারলাইন করতে পারেন, যাতে করে স্যারদের দৃষ্টি আকর্ষণ হয়। তারপরে 9 নম্বর, হাজিরা শিটে সিগনেচার মিস করলে ফেল আসবে। হাজিরা শিট, আপনাদেরকে একটা হাজিরা শিট দেওয়া হবে যেটাতে আপনি উপস্থিত ছিলেন কিনা, এক্সামে উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়টা আপনার প্রমাণ শিট। তো কাজেই এই ধরনের হাজিরা শিটে আপনার সিগনেচার যদি কোনোভাবে মিস হয়ে যায়, কোনোভাবে যদি সিগনেচার না দেন তাহলে আপনার ফেল আসবে। কাজেই বি কেয়ারফুল, সাবধান থাকবেন, কোনোভাবে সিগনেচার মিস করা যাবে না। তারপরে 10 নম্বরে হচ্ছে যথাসম্ভব লেখা সুন্দর ও প্যাসেজ আকারে সাজিয়ে লিখলে ভালো মার্ক পাওয়া সম্ভব। যত সম্ভব প্যাসেজ আকারে লিখে সাজিয়ে লিখবেন। প্যাসেজ বলতে প্যাসেজ করে, ঠিক আছে, যেটাকে আমরা চার্ট বাই চার্ট বলি। সুন্দর করে প্যাসেজ লিখবেন। অনেকে আবার চিঠি বলেছেন যে স্যার চিঠি আমরা কি 1 পেজে লিখবো না 2 পেজে? হ্যাঁ, অবশ্যই চিঠি আপনার 2 পেজে লিখতে পারবেন ফ্রেম সহ। আর আপনার হচ্ছে যদি দরখাস্ত লেখেন, দরখাস্ত অবশ্যই 1 পেজে লিখতে হবে, দরখাস্ত সবসময় 1 পেজে। তবে সহকারী শিক্ষক নিবন্ধনের হচ্ছে কি বলে আপনার অফিসারের কাছে আপনার নিয়োগপত্র দিয়ে অথবা শিক্ষক নিবন্ধন সম্বন্ধে নিয়োগপত্র নিয়ে যদি কোনো ইয়ে থাকে তাহলে সেখানে আপনার এটা সিভি বলা হয়, এটা দরখাস্ত টাইপ কিন্তু সিভি টাইপ, যেখানে আপনার 2 পেজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে 11 নম্বর, নিজে যা পারবেন তা খাতায় সুন্দরভাবে উপস্থাপন করবেন। নিজে যা পারবেন তাই খাতায় উপস্থাপন করবেন। অন্যের প্রথমে গিয়েই অন্যের দেখাদেখির সুযোগ করার চেষ্টা করবেন না। মনে রাখবেন এটা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলেও সরকারির কোনো অংশে কম না, ঠিক আছে। কাজেই প্রথমে গিয়েই আপনি দেখাদেখি শুরু করলে স্যার আপনাকে আন্ডারলাইন করে রাখলো, আপনাকে নজরে রাখলো, আপনাকে যে কোনো মুহূর্তে ফেল করে দিতে পারে। 12 নম্বর, প্রশ্নের নম্বরগুলো ভালোভাবে খেয়াল করবেন, সেই অনুযায়ী লিখবেন। যেইভাবে প্রশ্নের নম্বরগুলো যেখানে দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্ন উত্তর, অনেক সময় এরকমও হয় যে প্রশ্নের অ্যান্সার করে আসার পরে বাসায় এসে মনে হয় ও আচ্ছা আমি না 5 নম্বরে এই কোশ্চেন অ্যান্সারটা লিখে ফেলছি, কিন্তু আসলে কোশ্চেনের ভালো করে নাম্বারটা লিখবেন। 5 নম্বর কোশ্চেন, হাদিস অংশ, ফিকা অংশ, এভাবে উপরে হেডলাইনে লিখবেন। তারপরে লাস্ট অফ অল যে কথাটা যেটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার কত মিনিট সময় দেবো কোন প্রশ্নের জন্য, এটা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোন অংশে কত মিনিট সময় দিবেন। কোরআন অংশে 25 মিনিট সময় দিবেন। যেমন অনুবাদে আপনি 5 মিনিটও দিতে পারেন, 10 মিনিটও দিতে পারেন, এটা আপনার উপর। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোরআন অংশে 25 মিনিটের বেশি দেওয়া যাবে না, হাদিস অংশে 30 মিনিটের বেশি দেওয়া যাবে না, কারণ হাদিসের অনেক সময় অনুবাদগুলো বড় বড় আসে, এই জন্য করে একটু বড় দিতে হয়। আর আরবি প্রথম অংশে অবশ্যই 55 মিনিট সময় দিবেন। আর এই প্রথম অংশে 55 মিনিট সময়ের মধ্যে লেখা শেষ করতে হবে। আরবি দ্বিতীয় অংশে 50 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। দ্বিতীয় অংশে যেমন আপনার হচ্ছে কি বলে আপনার হচ্ছে কাওয়ায়েদ যাচাই আছে, খুব সহজ, এটা অল্প নিয়মে শেখা যাবে। তো 50 মিনিট সময় দেবেন। ফিকা অংশে 15 মিনিটের বেশি সময় দিবেন না, কারণ 10 মার্ক, ঠিক আছে। আর রিভিশনের জন্য 5 মিনিট বরাদ্দ রাখবেন। এই ছিল আলোচনা, আজকের আলোচনা। এইটুকুর মধ্যে যদি কোনো প্রকার উপকৃত পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চাই আপনারা আমাকে পাশে রাখুন, আমিও আপনাদেরকে সবসময় আমার পাশে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈবা বৃদ্ধি করুক, আমিন। আর সেই সঙ্গে আরেকটি খবর না জানালেই নয়, সেটা হলো যে আমরা জেনে থাকবো বা জেনেছি যে 18তম নিবন্ধন প্রিলি শেষ হয়েছে। রিটেনও 12 তারিখ ইনশাল্লাহ শেষ হবে। পরীক্ষা পিছানোর মনে হয় কোনো অপশন নাই, তারপরও পিছালে অবশ্যই জানতে পারবেন। সেই জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, আর আমাদের পেজ লার্ন উইথ মাসুম স্যার ফেসবুক পেজেও আপনি চোখ রাখতে পারেন। আর সে সঙ্গে আরেকটি কথা না বললেন না, সেটা হচ্ছে যে আমাদের এই রিটেন পরীক্ষা শেষ হওয়ার পরপরই ভাইবার পরীক্ষার আগেই সম্ভবত এই 19তম নিবন্ধন সার্কুলার নিবন্ধন ছাড়বে। কাজেই কোনো প্রকার অপেক্ষা না করে আপনি আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে যান। মাত্র 399 টাকার বিনিময়ে আপনি যে কোনো সরকারি জবের জন্য আপনি পড়াশোনা করতে পারবেন আমাদের সাথে। এবং সেই সঙ্গে 19তম প্রিলি নিবন্ধন এবং 19তম রিটেন নিবন্ধনের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ করেছি, যেখানে অলরেডি আমাদের 50 জন প্লাস ছাত্র ভর্তি হয়েছে। আপনিও ভর্তি হতে যোগাযোগ করুন 01516335048 01516335048 এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই, ঠিক আছে। আর আপনার সহপাঠী বন্ধু, তারপরে নিকটতম কলিগ যারা আমাদের 19তম শিক্ষক নিবন্ধন, যাদের শিক্ষকতা পেশা হিসেবে নিতে চান, তারা অবশ্যই তাদেরকে মেনশন দিবেন। তাদেরকে মেনশন দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সম্বন্ধে এবং আমাদের লাইভ ক্লাস জুম অ্যাপে আপনি ক্লাস করতে পারবেন। এবং প্রত্যেকটি ক্লাসের শেষে PDF দিয়ে দেওয়া হয়। সকল ধরনের ইনফরমেশন নিতে অবশ্যই নাম্বার দেওয়া যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।